তো আমি আসলে লাস্টবার অনেক বেশি কথা বলে ফেলছি এগুলো নিয়ে, বাট বলার মেইন উদ্দেশ্যটা ছিল যে এগুলা হচ্ছে আমাদের মেইন রিসোর্সেস। এগুলার একটা পারমিউটেশন কম্বিনেশন ইউজ করে, এগুলার ইউনিক ক্যাপাবিলিটিস ইউজ করে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। অ্যান্ড যে কোনো টুল আমরা যখন সিস্টেম ডিজাইন করব, এটা আমার ব্যাকএন্ডের যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক, কোড হোক, অথবা ডেটাবেস হোক, অথবা মেসেজ কিউ হোক, মেসেজ ব্রোকার হোক, যাই হোক, বিগ ডেটা মনিটরিং, যাই হোক না কেন, সবই আসলে এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে, এগুলার ইউনিক প্রপার্টিজ ইউজ করে হচ্ছে ওদের ইউনিক প্রবলেম সলভ করে। আর আমরা যদি এই জিনিসগুলার যেই লিমিটেশনস ওগুলো যদি বুঝি, তাহলে আমরা যে টুলসগুলো ইউজ করতেছি ওদেরও লিমিটেশনস বুঝবো, ওদের ইউনিক সেলিং পয়েন্টসগুলো বুঝবো, আমরা কেন একটা টুল না ইউজ করে আরেকটা টুল ইউজ করতেছি এই জিনিসটা আমরা বুঝবো। তো এগুলা এইটা আমাদেরকে আইডেন্টিফাই করার দরকার। তাহলে আমরা আসলে যে টুলের প্রতি ভালোবাসা, এই জিনিসটা থেকে আমরা বের হতে পারবো। কারণ কাফকা বা র্যাবিটেমকিউ বা রেডিস কোনটা ছেড়ে কোনটা ইউজ করব, এটা আসলে তেমন একটা কি বলবো, এটা আসলে ডিসিশন মেক করার যে চিন্তাটা, এগুলো আসলে আমাদের ইউনিক যে প্রবলেমটা ওইটার ক্যারেক্টারিস্টিকগুলো কী, আর আমাদের কোন জিনিসগুলা ওই ক্যারেক্টারিস্টিকগুলো সলভ করার জন্য আমাদের কীরকম মেমোরি লাগবে, ফাস্ট মেমোরি নাকি স্লো মেমোরি, নাকি অনেক বড় সাইজের মেমোরি, নাকি আমাদের এসএসডি লাগবে, নাকি আমাদের অনেক পাওয়ারফুল সিপিইউ লাগবে, এই জিনিসগুলা চিন্তা করলে আমরা আসলে কাফকা, র্যাবিটেমকিউ, রেডিস এগুলার ট্রেড অফসগুলো আমরা বুঝতে পারবো। এই জন্য এই জিনিসটা বলা। এনিওয়েজ আরও বেশি বলে ফেলছি এগুলো নিয়ে। তো এখন আমরা আগেই যাই হোক না কেন, আমরা যখন সিস্টেম ডিজাইনটা করব, যেটা দেখা যাবে যে আসলে এই টুলসগুলোর মধ্যে অনেক ওভারল্যাপও আছে। তো একটা ইউজ না করে আরেকটা ইউজ করা আসলে তেমন একটা ম্যাটার করে না। অনেক এক্সটেন্সিভ এজ কেসে হয়তো বা জিনিসটা ম্যাটার করে যে আমি কোন টুলটা ইউজ করতেছি। ফর এক্সাম্পল ডিসকর্ড হচ্ছে, মানে ডিসকর্ড অনেক পপুলার একটা কী বলবো, ভিডিও কলিং, অডিও কলিং, মেসেজিং অ্যাপ, মেইনলি কমিউনিটি অ্যাপ বলা যেতে পারে। তো ডিসকর্ডে যেটা ওরা করছে, ওরা প্রথমে মঙ্গোডিবি ইউজ করছে। মঙ্গোডিবি ইউজ করতে করতে একটা সময় ওদের স্কেল এত বেশি হয়ে গেছে যে মেসেজগুলো স্টোর করার জন্য যে ওদের তখন AWS-এর ডাইনামোডিবি ইউজ করা লাগতো। তো মঙ্গোডিবি আর ডাইনামোডিবি দুইটাই NoSQL ডেটাবেস, কিন্তু দুইটা ডিফারেন্টভাবে যে আমাদের মেমোরি, স্টোরেজ, সিপিইউ ডিফারেন্টভাবে ওরা ইউজ করে। আর প্লাস ওরা ডিফারেন্টভাবে স্কেল করতে পারে। হ্যাঁ, তো কেন ডাইনামিডিবিতে শিফট করা লাগছে, কারণ এই যে স্কেল বেড়ে গেছে। তারপরে ওরা দেখলো যে আরও বেশি ওদের স্কেল বেড়ে গেছে, তখন ওদের সিলা ডিবি ইউজ করা লাগছে। তো এখন ওরা কেন ডাইনামিডিবি যখন ওরা নিয়ে আসছে, ওরা তখনই কেন সিলা ডিবি কেন ইউজ করলো না, তাই না? এটা একটা প্রশ্ন থাকতে পারে। কথা হচ্ছে যে ওদের ওই সময় ওটা লাগতো না, ওদের প্রোডাক্টের ওই নিডটা ছিল না, এই জন্য ওরা ইউজ করেনি, পরে ওদের প্রোডাক্টের নিডে আসছে। তো এনিওয়েজ কথা মেইন হচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করা লাগবে, টুল যেটা ইউজ করছি এটা ম্যাটার করে না। ওকে ওকে, লেটস মুভ অন, অনেক বেশি এটা নিয়ে আলাপ করে ফেলছি। তো আমাদের একটা সার্ভার আছে, এই সার্ভারে আমরা লোকাল ইনভায়রনমেন্টের মতনই, ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টের মতনই আমরা সব কিছু এটার মধ্যে ঢুকাইছি। বাট এখন যেটা হয়েছে, আমাদের ক্লায়েন্ট বাড়া শুরু করছে। এখন আমাদের 1000টা ক্লায়েন্টের থেকে আমাদের 10,000 ক্লায়েন্ট হয়ে গেছে। এখন আমাদের সার্ভার, ওই EC2 যে সার্ভার, ওই লোডটা নিতে পারতেছে না। তখন আমাদের কি করা দরকার? প্রথম যেটা করতে পারি, যে আমার সার্ভারে আগে ছিল 1 GB র্যাম আর 200 GB হার্ড ডিস্ক। হ্যাঁ, এই 200 GB হার্ড ডিস্ক আমার ডেটাবেস ইউজ করতেছে। প্লাস কোনো AWS-এর EC2 বা ইয়েতে মনে হয় নেটওয়ার্কিং স্পিড কত হয় এটাও মেবি, মানে ব্যান্ডউইথটা ওরা কোন ইন্টারনেটটা ইউজ করবে। ফর এক্সাম্পল আমরা তো চিন্তা করি যে কোন এলাকায় কোন ইন্টারনেটটা ভালো, তো এখানেও আসলে ওইরকম একটা বিষয় আছে। তো ওরা হয়তো বা 1 Gbps-এর কোনো একটা ইন্টারনেট ইউজ করতেছে। ওকে,
তো এত ক্লায়েন্ট বাড়ার পরে এখন তার কি করা লাগবে, আমি যেটা করলাম সবচেয়ে সিম্পল বিষয় হচ্ছে যে আমি চাইলেই আমার ভার্চুয়াল মেশিনে আমি হচ্ছে এগুলো বাড়াই দিতে পারবো। AWS এর EC2-তে বা GCP-রও ভার্চুয়াল মেশিন আছে, ডিজিটাল ওশানের ভার্চুয়াল মেশিন আছে। হ্যাঁ, কয়েকটা বাটন, ওদের ইউআইতে কয়েকটা বাটন ক্লিক করে আমি এটার এখন 5 GB র্যাম বানাই দিলাম। আচ্ছা 5 GB তো অনেক কম, 12 GB করলাম। এইচডিডি, আমি এইচডিডি রাখলাম, এসএসডি করলাম না, 1 TB করে দিলাম। আর নেটওয়ার্কটাও সেম রাখলাম, অথবা 10 Gbps করে দিলাম। হ্যাঁ, এখন আমার এই জিনিসটা হ্যান্ডেল হচ্ছে ঠিক মতো। সেম ওয়েতে আমি কিন্তু সব কিছুই এই একটা সার্ভারের মধ্যে রাখতেছি, আমার এপিআই, আমার ফ্রন্ট এন্ড, আমার ব্যাক এন্ড সব। এখন মনে করো যে আমার তো ক্লায়েন্ট বাড়তেছে, আমার নতুন ফিচার অ্যাড করা লাগবে। হ্যাঁ, এখন আমি আবার আমার EC2-র মধ্যে SSH করে ঢুকলাম। হ্যাঁ, টার্মিনালে গেলাম, কোড, এখন ওই কোডের যে চেঞ্জটা আমার তো গিট পুল করা লাগবে, তাই না? ম্যানুয়ালি আমি গিট পুল করলাম, কারণ অলরেডি আমি ওই যে গিটহাবের ওই কিগুলো কনফিগার করে রাখছি, ওইখানে গিটহাবের সাথে কানেকশন আছে আমার EC2-এর। তো আমি গিট পুল করলাম, সার্ভার আপডেট করলাম, তারপরে ক্লায়েন্ট আপডেট করলাম, করে এখন আমার ক্লায়েন্টরা আবার নতুন আমার যে ভার্সনটা ওটা পাচ্ছে। এখন এখানে অনেক ঝামেলা টামেলা হইতে পারে। ফর এক্সাম্পল, আমি আপডেট করতে যাই এমন একটা আকাম করছি যে আমার সব ডেটাবেস, সব ডেটা পড়ে গেছে, রাইট? তো ডেটাবেসের কী কী সমস্যা হইতে পারে এখন এগুলো লিখি। ডেটা লস হইতে পারে আপডেট করার সময়। হ্যাঁ, এরপর আমি যে ম্যানুয়ালি এই আপডেটগুলো করলাম, হ্যাঁ, এটা তো অনেক টাইম লাগবে, ম্যানুয়াল আপডেট। এই দুটো আসলে আমি মনে করি মেইন সমস্যা এখানে। তো ডেটাবেসের ডেটা লস আর আমার যে ম্যানুয়াল আপডেট করা লাগতেছে। এরপরে এর থেকে আর তেমন সমস্যা আমি দেখি না। তো যেটা হয়, এ কারণে আমরা যেটা করি যে ডেটাবেস এখন ম্যানেজ করা অনেক টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। আমার যে ডেটা লস হচ্ছে, আমার ব্যাকআপ রাখা লাগতেছে। তো যেটা করি, আমি ডেটাবেসটাকে সরাই দিব। কোথায় সরাই দিব? নর্মালি একটা ম্যানেজড, ক্লাউডেরই ম্যানেজড সার্ভিস আছে, গোল ইউজ করি। এটা হচ্ছে আমার ডেটাবেস। এখন এই ডেটাবেসটা আসলে কি? এটা হইতে পারে AWS এর RDS, রিলেশনাল ডেটাবেস সার্ভিস। হ্যাঁ, ওরা কি এখানে এই জিনিসটা যেটা করে, আমি কয়েকটা UI বাটন ক্লিক করে ও আমাকে একটা ডেটাবেস প্রভিশন করবে। এই ডেটাবেস আমাকে একটা দিবে, ওই ডেটাবেসের একটা লিঙ্ক দিবে, সে পাবলিক লিঙ্ক। এটা একটা IP অ্যাড্রেসের মতো হয়, এরকম একটা IP অ্যাড্রেস হয়, প্লাস একটা পোর্ট দেয়। এটার সাথে এখন আমার ব্যাকএন্ড কথা বলতে পারবে ডিরেক্টলি। বাট আমার এই যে নতুন যে লিঙ্কটা, এটা তো আমার ব্যাকএন্ডকে দেওয়া লাগবে, তাই না? ওখানে লিখে দেওয়া লাগবে। এখন এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এখন আমার ডেটাবেসের ব্যাপারে চিন্তা করা লাগতেছে না এত বেশি। এখানে যে আমার সার্ভার আমি এত বড় হার্ড ডিস্ক দিয়ে রাখছি, এখন এটাও আমার লাগতেছে না, আমি এটা কমাই দিলাম। এটা আমি এখন 200 GB রাখলাম। এই ডেটাবেস যেটা ম্যানেজ সার্ভিস, এটা অনেক বড় বড় কোম্পানি ম্যানেজ সার্ভিস ইউজ করে, কারণ ম্যানেজ সার্ভিস নিজে সার্ভার হ্যান্ডেল করে ব্যাকআপ করা, তারপরে কোনো সমস্যা হলে ওইটাকে আবার রোল ব্যাক করা, ভার্সন রাখা, এটা অনেক একটা টাফ একটা জিনিস। মানে টাফ মানে এটার জন্য আলাদা আমার একটা টিম লাগতে পারে, যে কারণে আমি ম্যানেজ সার্ভিস ইউজ করলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। এটা আমার জন্য ব্যাকআপ ট্যাকআপ সব হ্যান্ডেল করতেছে, ব্যাকআপ, হ্যাঁ, রোল ব্যাক, লগস। হ্যাঁ, লগস এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমার ব্যাকএন্ডেও প্লাস আমার ডেটাবেসেও অনেক সময় রিকোয়েস্ট ফেল করতে পারে। অনেক সময় এমন হতে পারে যে ক্র্যাশ করতেছে সার্ভার, অথবা কোনো একটা ইউজার কোনো একটা ভুল ইনপুট দেওয়ার চেষ্টা করতেছে, বা মানে দেখতেছি যে অনেকগুলা আনঅথরাইজড রিকোয়েস্ট। তো এটা দেখার জন্য আমি আসলে যেটা করব, যে আমাদের লগস রাখা লাগবে। লগসগুলো আসলে কি? লগস হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে বা সফটওয়্যারে যে কোনো জায়গায় আমি যেমন কনসোল লগ দিই, প্রিন্ট দিই, ওইটাই আমি যেহেতু আমার টার্মিনালে যখন আমি যাই ওটা দেখতে পারি লোকালি, তাই না? বাট আমি তো সবসময় আমার ক্লাউডের যে টার্মিনাল EC2-তে আমি সবসময় লগ ইন করে থাকবো না, তো ওগুলো কই আসলে সেভ হবে? ওইটা আমি একটা ফাইলে সেভ করে রাখতে পারি প্রথম দিকে, লগসগুলা।
এটা ডেটাবেসেরও লগস হইতে পারতো আগের সেট আপে যদি আমরা কাজ করতাম, বাট এই যে AWS RDS যেটা করে আমার জন্য, সে লগসগুলা একটা সুন্দর মতো ফরম্যাটে সে সেভ করে রাখে। এখানে অনেক কিছু, সে অনেক আমাকে মেট্রিক্সও দেয় যে আমার ডেটাবেস কীভাবে কাজ করতেছে, আমার কি আরও বেশি স্পেস লাগবে নাকি না, তারপরে আমার ডেটাবেসের পারফরমেন্স কেমন, কোয়েরিগুলো কেমন চলতেছে, যেটার কারণে এই পার্টটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আর এটা যখন আমরা সিস্টেম ডিজাইন করতে যাব তখন আমরা নর্মালি এরকম একটা ম্যানেজ সার্ভিসই নিব, কখনো আমরা নিজেরা হয়তো বা হোস্ট করতে যাব না। পরে জিনিসটা আমরা চাইলে ডিসকাস করতে পারি যে কীভাবে নিজে হোস্ট করা যেতে পারে। এনিওয়েজ, তো আগাই। এখন আমি আমার ডেটাবেসটা ইয়ে করলাম। এখন এই ম্যানুয়াল আপডেট তো আরেক সমস্যা, তাই না? এটা কিভাবে আমরা আরও একটু বেশি অটোমেট করতে পারি? প্রথমে যেটা চিন্তা করি যে আমি এই EC2-তে কানেক্ট করলাম, কানেক্ট করে গিট পুল দিলাম, গিট পুল দিয়ে আমি আবার আমার অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট দিলাম। তো অ্যাপ্লিকেশন যদি স্টার্ট দেই, এটা একটা স্ক্রিপ্টের আকারে আমি লিখতে পারি জিনিসগুলো। একটা স্ক্রিপ্ট রাখলাম, আমি EC2 থেকে ওই স্ক্রিপ্টটা রান করে দিলাম, অথবা আমি আমার লোকাল মেশিনেও একটা স্ক্রিপ্ট রাখতে পারি। ওই স্ক্রিপ্ট ব্যাশ স্ক্রিপ্ট হতে পারে, এটা একটা শেল স্ক্রিপ্ট। তো ওই স্ক্রিপ্টটা যেটা করবে, অটোমেটিকলি আমার AWS EC2-তে SSH করে ঢুকবে, ঢুকে গিট পুল করবে, গিট পুল করে স্টার্ট করবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বেসিক, আমরা যেটা শুরু বলতে পারি এটা একটা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের একটা বেসিক্স। এখন বলতে গেলে এখনও কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করি নাই যে আমি কোড লেখার সাথে সাথে, কমিট করার সাথে সাথে এই জিনিসটা চেঞ্জ হয়ে পুশপুল হয়ে যাবে, বাট এটাও আমরা করতে পারবো। তো আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের একদম প্রথম স্টেপ ইনটু CI/CD। আচ্ছা,